একটা জিনিস খেয়াল রাখবা, আমরা আর্থিক অবস্থার বিবরণীর অঙ্ক করতে আমাদের অনেক সময় লাগে। তো আমরা কিভাবে প্র্যাকটিস করব যাতে আমরা দ্রুত সময়ের ভিতরে অ্যান্সার করতে পারি? যারা টেস্ট পেপার কিনছো আলহামদুলিল্লাহ খুবই ভালো, যারা কিনো নাই তাদেরও আলহামদুলিল্লাহ খুবই ভালো, কারণ আমরা অনেকে টেস্ট পেপার কিনি অযথা, নতুনই থাকে টেস্ট পেপার। যাদের বই আছে আর যারা টেস্ট পেপার কিনছো তারা কি করবা, টেস্ট পেপারের ম্যাথে যাবা অথবা বইয়ের ম্যাথে যাবা, যাওয়ার পরে তুমি দেখবা যে তোমাকে ক্ষয়ের ভিতরে বলছে মোট লাভ নির্ণয় করতে। তুমি উদ্দীপক থেকে মোট লাভ নির্ণয় করার জন্য যেই যেই হিসাবগুলা দরকার একটা পেন্সিল হাতে নিবা, সেই সেই হিসাবগুলাতে দাগ দিবা জাস্ট। তারপর উত্তরের সাথে মিলাই দেখবা তুমি প্রশ্নের ভিতরে যেই যেই হিসাবগুলা মার্ক করছো ওই সবগুলা হিসাব নিট মুনাফা বা মোট মুনাফা নির্ণয়ের ভিতরে তারা আনছে কিনা। যদি তুমি বেশি আইনা ফেলো তাহলে তোমার বুঝতে হবে এই জিনিসটা আসবে না। যদি কোনো জিনিসটা তুমি না আনো তাহলে তোমার বুঝতে হবে যে এই জিনিসটা তুমি মিস্টেক হয়, তুমি ভুলে যাও, তাহলে ওইটাই তোমার দুর্বলতা। এখন আমার দুর্বলতা যেটা আরেকজনের দুর্বলতা সেটা না, আমি যেটা ভালো বুঝি আরেকজন সেটা কমও বুঝতে পারে, আবার আমি যেটা কম বুঝি আরেকজন সেটা বেশিও বুঝতে পারে। তোমার দুর্বলতা তুমি এই উপায়ে কি করতে পারবা, বের করতে পারবা। আমি যখন কলেজে ছিলাম আমি একদিনে 20টা 25টা 30টা আর্থিক অবস্থার বিবরণী শেষ করছি, কিন্তু খাতায় করে শেষ করি নাই, খাতায় করছি 2টা অথবা 3টা। আমি কিভাবে প্র্যাকটিস করছিলাম, আমি প্র্যাকটিস করছিলাম, আমি প্রথমে প্রশ্ন নিছিলাম, প্রশ্নের ভিতরে আমাকে বলছে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে। তো আমি উদ্দীপক প্রশ্নের ভিতর থেকে কোন কোন হিসাবগুলা সংরক্ষিত আয় বিবরণীতে আসে সেই সেই হিসাবগুলো আমি শুধু মার্ক করছি। করার পর উত্তরের সাথে মিলাই দেখছি যে আমি যেগুলা মার্ক করছি সেগুলো সবগুলা উত্তরে আনছে কিনা। যদি দেখি আনছে তার মানে আমি এটা পারছি, আমি আরেকটা সংরক্ষিত আয় বিবরণীতে গেছি। অঙ্ক করলে খুবই সময় নষ্ট হয়, এখন আমাদের সময় নষ্ট করার মতো সময় কি নাই। এইভাবে যদি তুমি প্র্যাকটিস করো পরীক্ষার হলে এটা তোমাকে খুবই হেল্প করবে, এবং তুমি 25 থেকে 30 মিনিটের ভিতরেই এইচএসসি লেভেলে বোর্ডে যেই আর্থিক অবস্থার বিবরণী দেখ, যেই বিশদায় বিবরণী দেখ, অ্যান্সার করা একটা সৃজনশীল 25-30 মিনিট একদমই সহজ। আমাদের সময় লাগে কোথায়, আমরা খুঁজা খুঁজা বের করতে পারি না যে কোন হিসাবটা কোন জায়গায় আছে। আমাদেরকে বললো মোট লাভ নির্ণয় করতে, আমরা মোট লাভের ছক কইরা প্রশ্নের দিকে তাকায় দেখি এভাবে হা কইরা আমি খুঁজি যে আমার মোট লাভ কোথায় 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 আছে, আমার মোট লাভের হিসাবগুলা, মোট লাভে আসবে এই লেনদেনগুলা কোথায়, আর্থিক অবস্থার বিবরণীতে আসবে এই হিসাবগুলা কোথায়। আমরা খুঁজতে খুঁজতে সময় শেষ হয়ে যায়, আমাদের 20 মিনিট 30 মিনিট কোথা দিয়ে চলে যায় আমরা বুঝতেও পারি না। তো তুমি যদি বাসায় আমি যেভাবে বললাম এইভাবে যদি প্র্যাকটিস করতে থাকো, জাস্ট 5 দিন প্র্যাকটিস করো, তোমার যদি ইমপ্রুভমেন্ট না হয় তারপর তুমি আমাকে বললো যে ভাই আপনার কথা মতো আমি প্র্যাকটিস করছি কিন্তু আমার ইমপ্রুভমেন্ট আসে নাই, আমার এখনো 40 মিনিট 1 ঘন্টা সময় লাগে। তো এইভাবে এইভাবে প্র্যাকটিস করতে হয়। মোট সম্পদ নির্ণয় করতে বলছে, তাহলে মোট সম্পদের ভিতরে যে যে হিসাবগুলো আসবে সেই হিসাবগুলা অঙ্কের ভিতরে আমি পেন্সিল দিয়ে দাগ দিব যে এই 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 হিসাবগুলো কি হবে মোট সম্পদে আসবে। উত্তরের সাথে মিলাই দেখবো আমি যেগুলো মার্ক করছি সেই সমস্ত, আমি যেগুলো মার্ক করছি সেগুলা মোট সম্পদে আনছে কিনা। যদি সবগুলা মিলা যায় আলহামদুলিল্লাহ পারফেক্ট, তোমার হচ্ছে কোন হিসাবটা কোথায় থাকে তোমার বোঝা শেষ, ঠিক আছে। আর যদি কোনোটা মিস্টেক হয় তাহলে তুমি বুঝতে পারবা যে এই হিসাবটা আমার মিস্টেক হয়ে যেতেছে, পরবর্তী অঙ্কে ওই হিসাবটা যাতে মিস্টেক না হয় সেইটা মাথায় রাখতে হবে। এইভাবে প্র্যাকটিস করতে থাকলে এক সময় তোমার কোনো হিসাবই আর মিস্টেক হবে না, মনের ভুলেও কোনো হিসাব কি হবে না, বাদ যাবে না। এইভাবে জাস্ট একটু প্র্যাকটিস করো 5 দিন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসের আগে তোমার আর্থিক অবস্থার বিবরণের উপর একটা কন্ট্রোল কি হবে, ভালো একটা কন্ট্রোল আইসা পড়বে। ক্লিয়ার? আচ্ছা আমি 5 আচ্ছা 6000, আচ্ছা এটা কোনো ফ্যাক্ট না, সমস্যা নাই। আর্থিক বিবরণীর মোট সম্পদ, তাহলে আর্থিক বিবরণীর মোট সম্পদ বের করতে গেলে আমাদের কি করতে হয়, আমাদের স্থায়ী সম্পদ বের করতে হয়, চলতি সম্পদ যোগ দিতে হয়, বিনিয়োগের টাকা যোগ দিতে হয়, অসমন্বিত ব্যয়ের টাকা যোগ দিতে হয়। ধাপে ধাপে স্থায়ী সম্পদের টাকা বের করতে হয়, চলতি সম্পদের টাকা বের করতে হয়, বিনিয়োগের টাকা বের করতে হয়, অসমন্বিত ব্যয়ের টাকা কি করতে হয়, বের করতে হয়। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, তোমরা যদি এইভাবে প্র্যাকটিস করো তাহলে কি হয়, ধরো তোমাকে আমি ধানমন্ডি এনে ছেড়ে দিলাম, আমি যখন প্রথম ধানমন্ডি আসছি আমি আশেপাশে কোনো রাস্তাঘাট চিনি নাই, শুধু ধানমন্ডি 7, 8, 9, 10, 12, 16 পেস লাগাই ফেলতাম, কারণ কি আমি রাস্তা চিনি না। তো অ্যাকাউন্টিংটার আর্থিক অবস্থার বিবরণীটা সেম জিনিস, তুমি যখন আমি যেভাবে বলছি এইভাবে প্র্যাকটিস করবা, কয়েকটা অঙ্ক এইভাবে প্র্যাকটিস করলে তুমি নিজেই বুঝবা যে ঘোষিত লভ্যাংশের কথাটা কোন জায়গায় বলা থাকতে পারে, প্রাপ্য হিসাব এটা কোন জায়গায় বলা থাকতে পারে, অনাদায়ী পাওনা এটা কোন জায়গায় বলা থাকতে পারে, এর একটা সিরিয়াল আছে। অঙ্কগুলো এমন না যে অনাদায়ী পাওনা সবার আগে দিবে, সবার আগে অনাদায়ী পাওনা দিবে না, হয় ক্রয় দিবে নয় বিক্রয় দিবে নয়তো মূলধন দিবে। তুমি যখন এইভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করবা তখন তুমি বুঝবা যে আয়কর উদ্দীপকের কোন জায়গায় থাকে,
অনাদায়ী পাওনা সঞ্চিতি উদ্দীপকের কোন জায়গায় থাকে, এর প্লেসমেন্ট তুমি বুঝে ফেলবা, তখন তুমি প্রথম থেকে খোঁজা শুরু করবা না, তুমি আগেই জানবা যে এই হিসাবটা উদ্দীপকের মাঝখান বরাবর থাকে, তুমি ওইখানেই খোঁজা শুরু করবা। ঠিক আছে, তো এইভাবে প্র্যাকটিস করলে তুমি কোন হিসাবটা আসলে কোন জায়গায় থাকে এটা যখন বুঝে ফেলবা, আর্থিক অবস্থার বিবরণী অ্যান্সার করতে তোমার সর্বোচ্চ 25 থেকে 30 মিনিটের বেশি লাগার কথা না। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই হিসাবগুলো আমাদের বের করতে হবে। এখন দেখি স্থায়ী সম্পদ কিভাবে বের করে। ওকে, দেখো, স্থায়ী সম্পদ অসমন্বিত ব্যয় আমরা বের করব এই অঙ্কগুলা থেকে। তার মানে আমার যদি স্থায়ী সম্পদ এবং অসমন্বিত ব্যয় কি করতে বলে, বের করতে বলে, তাহলে আমার এই ডাটাগুলো আমার খুঁজে বের করতে হবে। আজকের ক্লাস শেষে এই পিডিএফ তো দিছি, এই পিডিএফ এর এই স্লাইডগুলো বের করবা, বের করে তুমি দেখবা স্থায়ী সম্পদ আর অসমন্বিত ব্যয় বের করতে গেলে তোমার কোন হিসাবগুলো লাগবে। এই হিসাবের বাইরে অন্য কোনো হিসাব লাগে না স্থায়ী সম্পদ আর অসমন্বিত ব্যয় বের করার জন্য। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো স্থায়ী সম্পদ কিভাবে কি করে নির্ণয়, স্থায়ী সম্পদ কিভাবে নির্ণয় করে। এখন আমরা প্রথমে কি নির্ণয় করব, আমরা স্থায়ী সম্পদ কি করব নির্ণয় করব, আমরা স্থায়ী সম্পদ কি করব নির্ণয় করব। স্থায়ী সম্পদ নির্ণয় করব আমরা খুবই সহজে, কিভাবে সহজ পদ্ধতিতে স্থায়ী সম্পদ কি করা যায় নির্ণয় করা যায়। ওকে, দেখো আগে আমার প্রশ্নটা পড়তে হবে, স্থায়ী সম্পদ কি কি আছে আগে আমি মার্ক করি। এই যে আমি এভাবে মার্ক করবো যে সুনাম স্থায়ী সম্পদ, যন্ত্রপাতি স্থায়ী সম্পদ, আসবাবপত্র কি সম্পদ আমার স্থায়ী সম্পদ, আর কোন স্থায়ী সম্পদ আমার নাই, এভাবে আমার মার্ক করতে হবে। এখন দেখো পুঞ্জীভূত অপচয় কিসের দেওয়া আছে, যন্ত্রপাতির, তাহলে এইখানেও একটা মার্ক করতে হবে যে পুঞ্জীভূত অপচয় দরকার হয়। পুঞ্জীভূত অপচয় থাকলে কিভাবে করতে হয়, আবার দেখো আসবাবপত্রের পুঞ্জীভূত অপচয় নাই, তাহলে আসবাবপত্রের ভ্যালু অ্যাসেটমেন্ট বা আসবাবপত্রের মূল্য নির্ধারণ করার সময় আমি কিভাবে করব সেটাও আমার দেখতে হবে। তাহলে এখানে আমার স্থায়ী সম্পদ আছে একটা দুইটা তিনটা, আর এই পুঞ্জীভূত সম্পদ কার দেওয়া আছে, পুঞ্জীভূত অপচয় দেওয়া আছে যন্ত্রপাতির। সমন্বয়ে যাই, এখানে বলছে শেয়ার অধিয়ার 20,000 টাকা যা সমানভাবে সুনাম ও অবলেখকের কমিশনের সাথে সমন্বয়পূর্বক অবলোপন করতে হবে। তার মানে আমার শেয়ার অধিয়ার আছে কত টাকা, 20,000 টাকা। এই 20,000 টাকার সমানভাবে 10,000 টাকা যোগ হবে কোথায়, 10,000 টাকা যোগ হবে সুনামে, আর 10,000 টাকা যাবে কোথায়, 10,000 টাকা যাবে অবলেখকের কমিশনে। অবলেখকের কমিশন কি, অবলেখকের কমিশন, দালালের কমিশন, অবলেখকের দস্তুরি, এই সবগুলাই হচ্ছে অসমন্বিত ব্যয়। তাহলে সুনামে অ্যাড হবে কত টাকা, সুনামে অ্যাড হবে 10,000 টাকা। আমি সমন্বয় থেকে বের করলাম, দেখি আরো কিছু কি আছে কিনা। বলছে 20,000 টাকার আসবাবপত্র বছরের মাঝামাঝি সময়ে ক্রয় করা হয়। কখন ক্রয় করা হয়, বছরের মাঝামাঝি সময়ে। কত টাকার আসবাবপত্র, 20,000 টাকার আসবাবপত্র। তাহলে এই যে আসবাবপত্র আছে 60,000, 40,000 টাকার আসবাবপত্র সারা বছর ব্যবহার করা হয়েছে, তার মানে 1 বছর অবচয় আসবে। আর 20,000 টাকার আসবাবপত্রের উপরে 6 মাসের কি আসবে, অবচয় আসবে। ক্লিয়ার? যন্ত্রপাতি ও আসবাবপত্রের উপর 10% কি করতে হবে, অবচয় ধরতে হবে। এই তিনটা জিনিসই আমার মোট সম্পদ নির্ণয়ের জন্য কি লাগবে। এখন সবার আগে আমরা সুনামটা দিয়ে শুরু করি। সুনাম কত হাজার, 50,000। আর সুনামের ভিতরে শেয়ার অধিহারের কত টাকা যোগ হবে, 10,000 টাকা যোগ হবে, কারণ শেয়ার অধিহারের 20,000 টাকা, 10,000 টাকা দিচ্ছি আমি সুনামকে, 10,000 টাকা দিচ্ছি আমি অবলেখকের কমিশনকে। তাহলে শেয়ার অধিহার শেষ, কিন্তু শেয়ার অধিহারের 20,000 টাকা থেকে 10,000 টাকা গেছে সুনামের কাছে, 10,000 টাকা গেছে অবলেখকের কমিশনের কাছে। এজন্য সুনামের সাথে আমার 10,000 টাকা কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমি এখানে লিখবো সুনাম কত টাকা, সুনাম কত টাকা, সুনাম হচ্ছে 50,000 টাকা। এর সাথে যোগ হবে কি, যোগ হবে শেয়ার অধিহার, শেয়ার অধিহার, শেয়ার অধিহার, কারণ 10,000 টাকাটা কোথা থেকে আসছে, শেয়ার অধিহার থেকে আসছে। তাহলে আমার মোট সুনাম কত টাকা, মোট সুনাম হচ্ছে আমার 60,000 টাকা। সুনাম শেষ। এখন আমার আছে কি, আমার আছে হচ্ছে যন্ত্রপাতি কত টাকা, 2 লক্ষ টাকা। অবচয় কত পার্সেন্ট, 10%। তাহলে 2 লক্ষ টাকার অবচয় কত টাকা হয়, 2 লক্ষ টাকার অবচয় হয় হচ্ছে 10%-এ 20,000 টাকা। তাহলে আমি আগে লিখবো, এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি আগে লিখবো যন্ত্রপাতি, আগে লিখলাম কি যন্ত্রপাতি, যন্ত্রপাতি কত টাকা লিখবো, 2 লক্ষ টাকা লিখবো, 2 লক্ষ টাকা। এখন মাইনাস করতে হয় পুঞ্জীভূত অবচয়, মাইনাস করতে হয় কি পুঞ্জীভূত অবচয় মাইনাস করতে হয়। যদি রেওয়া মিলের ভিতরে পুঞ্জীভূত অবচয় দেওয়া থাকে তাহলে অবশ্যই পুঞ্জীভূত অবচয় কি করতে হবে, স্থায়ী সম্পদ নির্ণয়ের সময় আনতে হবে। আমি লিখবো
আমার পুঞ্জীভূত অবচয় কত ছিল? 40,000 টাকা। আমি লিখবো 40,000 যোগ এই বছরের অবচয় কত বেড়েছে? এই বছরের অবচয় বেড়েছে আমার 2,10% 20,000 টাকা। লিখবো 20,000 টাকা, 20,000 টাকা। আমার মাইনাস হবে কত হাজার টাকা? মাইনাস হবে আমার 60,000 টাকা। আমার নিট যন্ত্রপাতি থাকবে কত টাকা? 1,40,000 টাকা। ক্লিয়ার? ওকে। এখন আছে আমার আসবাবপত্র, লিখবো আসবাবপত্র, আসবাবপত্র, আসবাবপত্র। দেখো আসবাবপত্রের কিন্তু পুঞ্জীভূত অবচয় বলা নাই, তাহলে আসবাবপত্র থেকে কি মাইনাস হবে? শুধু অবচয় মাইনাস হবে। শুধু কি মাইনাস হবে? শুধু মাইনাস হবে অবচয়। শুধু মাইনাস হবে কি? অবচয়। এখন আসবাবপত্র ছিল আমার কত হাজার টাকা? 60,000 টাকা। কত টাকা? আমি এখানে লিখবো 60,000 টাকা, 60,000 টাকা। এর ভিতরে 20,000 টাকার আসবাবপত্র বছরের মাঝামাঝি সময় ক্রয় করছি, তার মানে 20,000 টাকার আসবাবপত্রের উপরে 6 মাসের অবচয় আসবে। কয় মাসের? 6 মাসের। আমি লিখবো কি এখানে? আমি লিখবো 40,000 ইন্টু 10% প্লাস 20,000 ইন্টু 10% ইন্টু 6/12। অনেক বই এখানে লেখা 1/2, 6/12 যে কথা, 2/1 কি কথা? একই কথা। তাহলে 40,000 10% আসছে 4,000, 20,000 10% আসছে 2,000, 2,000 অর্ধেক হচ্ছে 5,000। তাহলে এইখান থেকে আসবে 4,000, এইখান থেকে আসবে কত হাজার? এখান থেকে আসবে আমার 1,000 টাকা। তাহলে টোটাল কত টাকা? 5,000 টাকা। যদি মাইনাস দেই আমার থাকে কত হাজার? 55,000 টাকা। এই টাকাগুলো যদি আমি এখন কি করি? যোগ করি, তাহলে 60,000 যোগ 55,000 যোগ 1,40,000, আমার মোট স্থায়ী সম্পদ হবে 2,55,000 টাকা। 2,55,000 টাকা মোট স্থায়ী সম্পদ। এই স্থায়ী সম্পদে জাস্ট এই জিনিসটাই মাথায় রাখবা, এইখানে আমাদের সমস্যাটা হয়। সবার সমস্যাটা হয় এই জায়গাতে যে পুঞ্জীভূত অবচয় থাকলে কি করে। দেখো পুঞ্জীভূত অবচয় যখন আসিল, পুঞ্জীভূত অবচয় থাকলে, এই যে পুঞ্জীভূত অবচয় থাকলে আমার রেওয়া মিলের ভিতরে যে পুঞ্জীভূত অবচয়টা থাকে সেটা আনতে হয়, নতুন বছরের অবচয়টা সেই পুঞ্জীভূত অবচয়ের সাথে যোগ দিতে হয়, এরপর টোটাল পুঞ্জীভূত অবচয়টাকে মাইনাস করতে হয়। আর যদি পুঞ্জীভূত অবচয় না থাকে, যেমন আসবাবপত্রের পুঞ্জীভূত অবচয় নাই, তাহলে আসবাবপত্রের বার্ষিক অবচয়টাই শুধু মাইনাস হবে। এই যে আসবাবপত্রের ক্ষেত্রে শুধুমাত্র বার্ষিক অবচয়টাই কি হয়েছে? বার্ষিক অবচয়টাই মাইনাস হয়েছে। তো এই জিনিসটা স্থায়ী সম্পদ নির্ণয় করার সময় আমাদের কি রাখতে হবে? একটু মাথায় খেয়াল করে অঙ্কটা কি করতে হবে? করতে হবে। সবাই ক্লিয়ার? বুঝছো সবাই? হ্যাঁ, এগুলো ইউটিউবে পাবা ইনশাল্লাহ, আজকে রাতের ভিতরে ইনশাল্লাহ পাই যাবে, আপলোড দিয়ে দিব। ওকে, তাহলে আর কি কারো কোনো প্রশ্ন আছে এটাতে? স্থায়ী সম্পদে কারো কোনো প্রশ্ন আছে? আমাদের হাতে আর 30 মিনিট সময় আছে, আমরা ইনশাল্লাহ শেষ করে ফেলতে পারবো। স্থায়ী সম্পদে কারো কোনো প্রশ্ন আছে? স্থায়ী সম্পদে কি কারো কোনো প্রশ্ন আছে বাচ্চারা? স্থায়ী সম্পদে তাহলে কারো কোনো প্রশ্ন নাই। ক্লিয়ার? সবাই তাহলে বুঝছো? আমি ধরে নিলাম সবাই তাহলে কি করছো? বুঝতে পারছো। আচ্ছা, এখন হচ্ছে অসমন্বিত ব্যয়। এখন হচ্ছে কি? অসমন্বিত ব্যয়। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, অসমন্বিত ব্যয়। এখন আমরা করব অসমন্বিত ব্যয়। অসমন্বিত ব্যয় ছক করি আগে। অসমন্বিত ব্যয়ের জন্য বিবরণ টাকা 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 বিবরণ বিবরণ। দেখো অসমন্বিত ব্যয়ের ভিতরে আসে কি কি, এটা আমাদের আগে মনে রাখতে হবে। অসমন্বিত ব্যয়ের ভিতরে আসে অবলেখকের কমিশন, যেই কথা, অবলেখকের দস্তুরি একই কথা, ঠিক আছে, দালালের কমিশন একই কথা, দালালের দস্তুরি একই কথা, একই কথা। তারপরে আসে আমাদের শেয়ার অবহার, শেয়ার অবহার। আমাদের আসে বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন। আমরা যদি কোনো গবেষণা করি সেই গবেষণা ব্যয় এবং কোনো পণ্যের নিবন্ধন করি সেই নিবন্ধন ব্যয়, সেটাও কি হয়? অসমন্বিত ব্যয় হয়। আরেকটা অসমন্বিত ব্যয় আছে প্রাথমিক খরচ। কি খরচ? প্রাথমিক খরচ। আরো অনেক আছে, শেয়ার ইস্যু খরচ আছে, তোমাদেরকে আমি প্রথম অধ্যায়ের পিডিএফ দিছিলাম, সেখানে অসমন্বিত ব্যয় কতগুলা সেগুলো সবগুলোই কি করা আছে? লেখা আছে। আচ্ছা, এখন খেয়াল করো, এই যে অবলেখকের কমিশন একটা অসমন্বিত ব্যয়, শেয়ার অবহার অসমন্বিত ব্যয়, প্রাথমিক খরচ অসমন্বিত ব্যয়, 3টা অসমন্বিত ব্যয় আছে। এগুলোর সাথে কি আছে বলছে? বিজ্ঞাপনের 5/3 অংশ অবলোপন করতে হবে। তাহলে বিজ্ঞাপন 10,000 টাকা, 5 ভাগ করলে 1 ভাগে পরে 2,000 টাকা।
অবলোপন করতে বলছে 3 ভাগ, তার মানে খরচে দেখাইতে বলছে 3 ভাগ, তাহলে বিলম্বিত করব কয় ভাগ? 2 ভাগ। তাহলে বিলম্বিত হবে কত? 2000 ইন্টু 2, 4000 টাকা হবে কি বিলম্বিত বিজ্ঞাপন। তাহলে আমি যদি লেখা শুরু করি, আমি প্রথমে লিখব কি? প্রথমে লিখব আমি অবলেখকের কমিশন, লিখব অবলেখকের কমিশন। অবলেখকের কমিশন কত টাকা? 5000 টাকা, 5000 টাকা। এর সাথে যোগ হবে শেয়ার অধিহার, যোগ হবে কি? শেয়ার অধিহার, শেয়ার অধিহার কত টাকা যোগ হবে? 10,000 টাকা যোগ হবে। শেয়ার অধিহারে কত টাকা যোগ হবে? 10,000 টাকা। কেন? দেখো বলছে যা সমানভাবে সুনাম ও অবলেখকের কমিশনের সাথে সমন্বয় করতে হবে। তাহলে এই 20,000 টাকার 10,000 সুনাম, 10,000 অবলেখকের কমিশন। এই কারণে অবলেখকের কমিশনের সাথে আমরা শেয়ার অধিহার লেখা 10,000 টাকা কি করে দিছি? যোগ করে দিছি। ঠিক আছে, তাহলে অবলেখকের কমিশন টোটাল হয়েছে কত? 15,000 টাকা। এখন আমরা লিখবো শেয়ার অবহার 20,000, প্রাথমিক খরচ 5,000। তাহলে আমরা লেখা দেই শেয়ার অবহার, শেয়ার অবহার 20,000 টাকা, প্রাথমিক খরচ, প্রাথমিক খরচ, প্রাথমিক খরচ কত টাকা? 5,000 টাকা। প্রাথমিক খরচ লিখে দিলাম 5,000 টাকা। এরপরে হবে বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন। তাহলে বিলম্বিত বিজ্ঞাপন আমরা কিভাবে বের করছি? 10,000 ভাগ 5 গুণ কত? 2, কত টাকা? 4,000 টাকা, 4,000 টাকা। এরপরে দেখো নিচে লেখা আছে গবেষণা খরচ ও নিবন্ধন ফি 50,000 টাকা। তাহলে গবেষণা খরচ আর নিবন্ধন ফি আমার একটা কি? অসমন্বিত ব্যয়। আমি এখানে লিখবো গবেষণা ও নিবন্ধন ফি, গবেষণা ও নিবন্ধন ফি কত টাকা? 50,000 টাকা। সবগুলা যোগ করলে কত হয়? 50, 60, 70, 80, 90, 94,000 টাকা, 94,000 টাকা। তাহলে আমার অসমন্বিত ব্যয় কত? অসমন্বিত ব্যয় 94,000 টাকা। তাহলে আশা করি আমরা মোট সম্পদ এবং অসমন্বিত ব্যয় ক্লিয়ার। ক্লিয়ার সবাই? আচ্ছা, কি বলছে? পুঞ্জীভূত অপচয় পরিচালন ব্যয় আসবে না, পুঞ্জীভূত অপচয় পরিচালন ব্যয় আসবে না। পরিচালন ব্যয় শুধুমাত্র বার্ষিক অপচয় আসবে। শুধু আসবাবপত্রের কত ছিল? 40,000 আর 20,000, 20,000 টাকা আসবে পরিচালন ব্যয়, বার্ষিক অপচয়টা পরিচালন ব্যয় আসবে। কিন্তু যদি পুঞ্জীভূত অপচয় থাকে, পুঞ্জীভূত অপচয়ের সাথে বার্ষিক অপচয় যোগ করার পর যে টাকাটা আসবে সেই টাকাটা আমার মোট সম্পদে মাইনাস করতে হবে সেই সম্পদ থেকে। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। শেয়ার অবহার অধিহার কি? আচ্ছা, শেয়ার অবহার এবং শেয়ার অধিহার কি এইটা আমরা যখন সেকেন্ড পেপারের ক্লাস করব শেয়ার মূলধন চতুর্থ অধ্যায়ের, তখন একদম ইন ডিপ পুরো শেয়ার মার্কেট তোমাদেরকে বুঝাই দিব। ঠিক আছে, অধিহার কি, অবহার কি, সমাহার কি, সব ইনশাআল্লাহ বুঝাই দিব। আজকে আমাদের একটু সময়টা কম, তাহলে আমরা মোট সম্পদ আর অসমন্বিত ব্যয় ক্লিয়ার। এখন আমরা যাব চলতি সম্পদে। কোথায়? চলতি সম্পদে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, চলতি সম্পদ দেখো অনেক কিছু আছে অনেক কিছু আছে। তো চলতি সম্পদ বের করার জন্য আমি তোমাদেরকে বারবার বলতেছি তোমরা হচ্ছে এই পিডিএফটা বের করবা, বের কইরা তোমরা এই স্লাইডগুলো দেখবা। এই যে চলতি সম্পদের ভিতরে এই দফাগুলো আমার দরকার, এই হিসাবগুলো থেকে আমি চলতি সম্পদ বের করতে পারি, এর বাইরে অন্যগুলা লাগে না। মালিকানা সত্ত্ব করতে যেগুলো লাগে সেগুলো চলতি সম্পদ করতে লাগে না, চলতি দায় করতে যেগুলো লাগে সেগুলো চলতি সম্পদ করতে লাগে না, স্থায়ী সম্পদ করতে যেগুলো লাগে সেগুলো চলতি সম্পদ করতে লাগে না। প্রতিটা সম্পদের আলাদা আলাদা, প্রতিটা জিনিসের আলাদা আলাদা হিসাব আছে। চলতি সম্পদে কিছু হিসাব আসে, মোট সম্পদে কিছু হিসাব আসে, চলতি দায়ে কিছু হিসাব আসে, সঞ্চিত উদ্বৃত্ততে কিছু হিসাব আসে। কোনটা বের করার জন্য কোন কোন হিসাবগুলো আমার ইনগ্রিডিয়েন্টস বা উপাদান সেগুলা এই স্লাইডে দেওয়া আছে। এইখানে যেগুলো আছে সেগুলাই তোমার চলতি সম্পদ নির্ধারণে সাহায্য করবে, অন্য কোনো কিছু তোমাকে সাহায্য করবে না। ক্লিয়ার? তাহলে আমরা এটা থেকে এখন চলতি সম্পদগুলা কি করব? নির্ধারণ করব। দেখো আমরা সরাসরি অঙ্কের মাধ্যমে শিখি, অঙ্কের মাধ্যমে শিখলে সহজ হয় বেশি। চলতি সম্পদ, চলতি সম্পদ। ওকে, চলতি সম্পদ গুলা এখন আমরা কি করব? নির্ণয় করব। আর চলতি সম্পদ অবশ্যই, চলতি সম্পদ কোনগুলা সেগুলো আমাদের মুখস্থ করে ফেলতে হবে। চলতি সম্পদ কোনগুলা সেগুলো মুখস্থ করতে হবে। দেখো এই যে বলছে ভাড়া 110%, তার মানে এখানে 10% এক্সট্রা আছে। কত পার্সেন্ট? 10%।
এই 11,000 টাকার ভিতরে কত ভাগ আছে? 11,000 টাকার ভিতরে আছে 110 ভাগ টাকা। কত ভাগ টাকা? 110 ভাগ টাকা। আমরা ক্যালকুলেটরে লিখবো 11,000, এটাকে আমরা ভাগ দিব 110 দ্বারা। 110 ভাগ দিলে 1 ভাগের টাকা বেরোয়। 1 ভাগের টাকা বেরোইছে আমার 100 টাকা। তাহলে 10 ভাগের টাকা আমার বেরোবে 1000 টাকা। কত টাকা? 1000 টাকা। তাহলে এখানে 10% ছিল এক্সট্রা, 100%-এর বেশি হইলেই সেটা অগ্রিম। তাহলে 100%-এর বেশি আসে 10%, 10%ই অগ্রিম। 11,000-কে ভাগ দিলাম 110 দ্বারা, 1 ভাগ বেরোইছে, 1 ভাগের টাকাকে গুণ দিছি 10 দ্বারা, 10 ভাগের টাকা বেরোইছে। কত টাকা বেরোইছে? 1000 টাকা কি হইছে? বের হইছে। আমি এখানে লিখবো অগ্রিম ভাড়া। অগ্রিম ভাড়া কত টাকা লিখবো? অগ্রিম ভাড়া লেখা দিব 1000 টাকা। কত টাকা? 1000 টাকা। বলছে প্রাপ্য হিসাব 50,000 টাকা। প্রাপ্য হিসাব বলছে কত হাজার? 50,000। এর সাথে অনেক কাজ আছে। দেখো প্রাপ্য হিসাবের কাজ আমরা এখানে আসি। বলছে ধারে বিক্রয় হিসাবভুক্ত হয়নি 10,000 টাকা। ধারে বিক্রয় হিসাবভুক্ত হয়নি কত টাকা? 10,000 টাকা। তাহলে প্রাপ্য হিসাব আগে আমি লিখবো প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব আগে আমি লিখবো 50,000 টাকা। এর সাথে আমি যোগ দিব এখন ধারে বিক্রয়। ধারে বিক্রয়, ধারে বিক্রয় কত টাকা? 10,000 টাকা। কারণ ধারে পণ্য বিক্রি করলে জাবেদা হয় কি? জাবেদা হয়, আচ্ছা ধারে বিক্রয় করলে জাবেদা হয় কি? প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু এটা লিপিবদ্ধ হয় নাই, প্রাপ্য হিসাবের সাথে ধারে বিক্রয় আমি কি করছি? যোগ করছি। দেখি আর কি কি আছে। বলছে প্রাপ্য হিসাবে 2,000 টাকা আদায়যোগ্য নয়। তাহলে 2,000 টাকা আমার প্রাপ্য হিসাব থেকে এখন কি করতে হবে? মাইনাস করে দিতে হবে। তাহলে আমি প্রাপ্য হিসাব থেকে মাইনাস করব কি? মাইনাস করব নতুন অনাদায়ী পাওনা। নতুন অনাদায়ী পাওনা। নতুন অনাদায়ী পাওনা, যে জিনিসটা আমরা অনাদায়ী পাওনা খরচে শিখে আসছি। নতুন অনাদায়ী পাওনা কত টাকা মাইনাস দিব? 2,000 টাকা। তাহলে দেখো প্রাপ্য হিসাব থাকে কত হাজার? 60,000 থেকে 2,000 বাদ দিলে থাকে হচ্ছে 58,000। সেই 58,000 টাকার উপরে এখন আমার 5% সঞ্চিতি রাখতে হবে। 58,000 টাকার উপরে 5% সঞ্চিতি আমার কি করতে হবে? রাখতে হবে। তাহলে 58,000-এর 5% কত? 58,000 ইন্টু 5%। 58,000-এর 5% হচ্ছে 2,900 টাকা। 2,900 টাকা। আমি মাইনাস করে দিব নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত টাকা? 2,900 টাকা। 2,900 টাকা। তাহলে আমার প্রাপ্য হিসাব কি হয়ে যাবে? প্রাপ্য হিসাব আমার নির্ণয় হয়ে যাবে। তাহলে 50,000 যোগ 10,000 মাইনাস 2,000 মাইনাস 2,900। তাহলে আমার প্রাপ্য হিসাবের পরিমাণ আসে 55,100 টাকা। প্রাপ্য হিসাবের পরিমাণ আসে 55,100 টাকা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ক্লিয়ার সবাই? আচ্ছা পরেরটায় যাই। এই অনাদায়ী পাওনার কোনো কাজ নাই, কারণ রেওয়া মিলের অনাদায়ী পাওনা অলরেডি মাইনাস হয়ে গেছে, এর জন্য এটা মাইনাস দিই নাই। মাইনাস দিব সমন্বয়ে যেটা পাই নাই সেইটা। ক্লিয়ার? আচ্ছা হাতে নগদ বলছে 30,000 টাকা। হাতে নগদ কত বলছে? 30,000 টাকা। আমি আগে লিখি হাতে নগদ। হাতে নগদ কত টাকা বলছে আমাকে? 30,000 টাকা। লিখলাম 30,000 টাকা। এখন সমন্বয়গুলো একটু দেখি। বলছে ক্যাশ চুরি হয়েছে 5,000 টাকা। মানে হাতে নগদ থেকে ক্যাশ টাকা থেকে চুরি হয়েছে 5,000 টাকা। তাহলে আমরা এখানে মাইনাস দিয়ে কি লিখবো? মাইনাস দিয়ে লিখবো বিবিধ ক্ষতি। বিবিধ ক্ষতি কত টাকা মাইনাস দিয়ে দিব? 5,000 টাকা মাইনাস দিয়ে দিব। 5,000 টাকা মাইনাস দিয়ে দিব। তাহলে আমার হাতে নগদে কত টাকা থাকতেছে? 25,000 টাকা থাকতেছে। 25,000 টাকা থাকতেছে। এই অঙ্কগুলা কিন্তু তোমাদের 4টা বছরের যত বোর্ড আছে 23, 22, 19, 20, 19 এই 4টা বোর্ডের যতগুলা প্রশ্ন আছে সব প্রশ্নকে অ্যানালাইসিস করে এই একটা চলতি সম্পদের প্রশ্ন বানানো হয়েছে। তার মানে এই চলতি সম্পদের ভিতরে যে হিসাবগুলো আছে এগুলো তুমি টেস্ট পেপার সবগুলো অধ্যায় যদি পড়ো, চলতি সম্পদের জন্য তুমি এই ডাটাগুলোর বাইরে কিছু পাবা না, কারণ এইগুলোই আছে। ঠিক আছে? আর কিছু নাই। ওকে আচ্ছা এরপর আছে আমার কি? ব্যাংক জমা কত টাকা? 20,000 টাকা। তাহলে আমি লিখি ব্যাংক জমা। লিখলাম আমি ব্যাংক জমা। ব্যাংক জমা। ব্যাংক জমা কত টাকা? 20,000 টাকা। তো আমি লেখা দেই ব্যাংক জমা কত টাকা? 20,000 টাকা। এখন দেখো সমন্বয়ে বলছে চেক প্রত্যাখ্যাত হয়েছে 3,000 টাকা। তাহলে 3,000 টাকার চেক যদি প্রত্যাখ্যাত হয়
আমাদের সেটা ব্যাংক হিসাব থেকে মাইনাস করে দিতে হয়। কি করে দিতে হয়? মাইনাস করে দিতে হয়। তাহলে আমি মাইনাস করে দিব প্রত্যাখ্যাত চেক। প্রত্যাখ্যাত চেক কত টাকা মাইনাস করব? 3000 টাকা মাইনাস করব। তাহলে আমার কত টাকা থাকবে? আমার থাকবে হচ্ছে 17000 টাকা। ক্লিয়ার সবাই? তাহলে ব্যাংক জমা থেকে প্রত্যাখ্যাত চেক কি হয়? মাইনাস হয়। প্রত্যাখ্যাত চেক, এই যে চেক প্রত্যাখ্যাত হয়েছে 3000 টাকা, এই 3000 টাকা মাইনাস হবে কিসের থেকে? ব্যাংক জমা থেকে। ক্লিয়ার? এখন আমরা এই পাশে যাব। ওকে, তাহলে আমরা পরবর্তী একটা স্লাইড নেই, ছকটা করি। বিবরণ টাকা টাকা টাকা, বিবরণ টাকা টাকা। ওকে, তাহলে আমার আছে কি এখন? মনিহারি সাপ্লাইজ বলছে আছে কত হাজার? 10,000। এইভাবেই পরীক্ষাতে থাকবে সরাসরি। সাপ্লাইজ আছে 10,000, আমাকে বলছে সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে 8,000 টাকা। সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে 8,000 টাকা, ছিল কত টাকা? 10,000 টাকা। ব্যবহার করছি 8,000 টাকা, আর বাকি আছে কত? 2,000 টাকা। সাপ্লাইজ নামেও আসতে পারে, মনিহারি নামেও আসতে পারে, সাপ্লাইজ নামেও আসতে পারে, যেই নামে আসুক দুইটার কাজ একই। তাহলে অব্যবহৃত আছে কত হাজার? 2,000। এটা হচ্ছে চলতি সম্পদ। আমি লেখা দিব অব্যবহৃত, অব্যবহৃত সাপ্লাইজ। অব্যবহৃত সাপ্লাইজ কত? 10,000 মাইনাস 8,000, টোটাল হবে কত হাজার? অব্যবহৃত সাপ্লাইজ 2,000 টাকা। ক্লিয়ার? আচ্ছা, এরপর বলছে 10% বিনিয়োগ 2 লক্ষ টাকা। এই রেওয়ামিলের ভিতরে কোথাও বিনিয়োগের সুদ কি করা নাই? দেওয়া নাই। তার মানে পুরা বিনিয়োগের সুদটাই বকেয়া আছে। আর আমরা জানি বকেয়া আয় একটা চলতি সম্পদ, বকেয়া আয় একটা চলতি সম্পদ। তাহলে বিনিয়োগের সুদ কত টাকা? 2 লক্ষ টাকার 10% 20,000 টাকা। তাহলে আমার লিখতে হবে বকেয়া বিনিয়োগের সুদ 20,000 টাকা। তাহলে আমি চলতি সম্পদে লিখব বকেয়া বিনিয়োগের সুদ, বকেয়া বিনিয়োগের সুদ 20,000 টাকা। বকেয়া বিনিয়োগের সুদ 20,000 টাকা। ক্লিয়ার? বলছে অগ্রিম বীমা 20,000 টাকা। অগ্রিম বীমা 20,000 টাকা। সমন্বয় দেখি কি বলছে। বলছে প্রতি মাসে বীমা খরচ হয় 1,000 টাকা। তাহলে এটা 1 বছরের অঙ্ক। 1,000 টাকা 1 মাসে খরচ হইলে 12 মাসে কত টাকা খরচ হয়? 12 মাসে খরচ হয় 12,000 টাকা। অগ্রিম বীমা আছে 20,000, বীমা খরচ হয়েছে 12,000। তাহলে অগ্রিম বীমাতে আর কয় হাজার টাকা আছে? 8,000 টাকা আছে। তাহলে আমি অগ্রিম বীমাতে লিখবো কি? লিখবো অগ্রিম বীমা, অগ্রিম বীমা কি লিখবো? 20,000 মাইনাস 12,000, লিখে দিব কত হাজার টাকা? 8,000 টাকা। ক্লিয়ার? বুঝতেছো? একটু কমেন্ট করো যে বুঝতেছি। আচ্ছা, এই অনাদায়ী পাওনা সঞ্চিতির আমার কোনো কাজ নাই, কেন দিছি? কনফিউজড করার জন্য। এই অনাদায়ী পাওনারও কোনো কাজ নাই, কেন দিছি? কনফিউজড করার জন্য। এখানে দেখো লেখা আছে প্রদত্ত ঋণ 20,000 টাকা। প্রদত্ত ঋণ কত টাকা লেখা আছে? 20,000 টাকা। প্রদত্ত ঋণ আমার হচ্ছে একটা চলতি সম্পদ। আমি লেখা দিব প্রদত্ত ঋণ, তার মানে আমি একজনকে ঋণ দিছি, তার কাছ থেকে আমি টাকা পাবো এখন। তাহলে প্রদত্ত ঋণ 20,000 টাকা। প্রদত্ত ঋণ 20,000 টাকা, 20,000 টাকা। লাস্টে আমার একটা জিনিসই আছে, সেটা হচ্ছে সমাপনী মজুদ। বলছে সমাপনী মজুদ 50,000 টাকা মূল্যায়নের পর। মূল্যায়নের কি? পর। আগুনে বিনষ্ট পণ্য কত টাকা? 10,000 টাকা। সমাপনী মজুদ মূল্যায়ন করছি 50,000, এটার মূল্যায়নের পরে নষ্ট হয়েছে 10,000। তাহলে সমাপনী মজুদে আর 50,000 টাকার সমাপনী মজুদ নাই, আছে 40,000 টাকার সমাপনী মজুদ। কত টাকার? 40,000 টাকার। আমি এখানে লিখবো সমাপনী মজুদ, সমাপনী মজুদ লিখবো 50,000, 50,000 মাইনাস লিখবো আগুনে বিনষ্ট, আগুনে বিনষ্ট কত টাকা? 10,000 টাকা, 10,000 টাকা। তাহলে আমার সমাপনী মজুদ থাকবে কত টাকা? 40,000 টাকা। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? ওকে কাইয়ুম, বুঝতেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সুমাইয়া, কাইয়ুমকেও থ্যাংক ইউ, ওয়াইটি হককেও থ্যাংক ইউ, তোমাদের সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। ওকে,
লাস্টে আমার একটা জিনিসই আছে যেটা আমাদের মিস্টেক হয়, বলছে বীমা কোম্পানি 70% বীমা দাবি পূরণে সম্মত হয়েছেন। বীমা কোম্পানি 70% বীমা দাবি পূরণে সম্মত হয়েছেন। কোন টাকার 70%? এই 10,000 টাকার 70%। 10,000 টাকার 70% বীমা কোম্পানি আমাকে দিবে, বীমা কোম্পানির কাছ থেকে আমি পাবো। আমি যখন কারো কাছ থেকে টাকা পাই বা পাবো সেটাকে বলে চলতি সম্পদ। তাহলে 10,000 টাকার 70% 7,000 টাকা। কত টাকা? 7,000 টাকা। তাহলে আমি লিখবো কি? আমি লিখবো বীমা কোম্পানি হতে প্রাপ্য। বীমা কোম্পানি হতে প্রাপ্য কত টাকা লিখে দিব? 7,000 টাকা লিখে দিব। কত টাকা? 7,000 টাকা। তাহলে আমার মোট চলতি সম্পদ নির্ণয় করা কি শেষ? ক্লিয়ার? তাহলে 2 + 20 + 8 + 20 + 40 + 7 আর কি যোগ হবে? যোগ হবে হচ্ছে 1,000, 55,000, 25,000, 17,000, 1,95,100 টাকা। তাহলে আমার মোট চলতি সম্পদ 1,95,100 টাকা কি আমার মোট চলতি সম্পদ। সবাই বুঝতে পারছো? যারা ক্লাস করতেছো তারা যে কি উপকার পাবা, ঠিক আছে, তাদের জন্য আমার অনেক দোয়া মন থেকে। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা ঠিক আছে। তাহলে যদি ক্লিয়ার হয় তাহলে বলো যে আমাদের চলতি সম্পদ ক্লিয়ার। ক্লিয়ার হলে বলো যে ক্লিয়ার। তাহলে আমি পরবর্তী স্লাইডে চলে যাব তাড়াতাড়ি। সবাই বুঝছো? ক্লিয়ার সবাই? বুঝা গেছে? চলতি সম্পদ ডান। ওকে ওকে। এখন দেখো বিনিয়োগ, এই তিনটা জিনিস থাকলে সরাসরি বিনিয়োগে বসাই দিব। 10% বিনিয়োগ, শেয়ারে বিনিয়োগ, বন্ড ক্রয়, এই তিনটা হিসাবের বিনিয়োগের ভিতরে এই তিনটার বাইরে কিছু থাকে না। যদি তুমি দেখো শেয়ারে বিনিয়োগ, তুমি বিনিয়োগের ঘরে বসাই দিবা। যদি দেখো 10% বিনিয়োগ, বিনিয়োগের ঘরে বসাই দিবা। বন্ড ক্রয়, এটাও কি একটা বিনিয়োগ, এটাও কি একটা বিনিয়োগ। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আর্থিক অবস্থার বিবরণী দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় তিনটা দীর্ঘমেয়াদী দায় থাকবে, এছাড়া থাকবে না। 10% ঋণ, যদি এমন থাকতো শুধু ঋণ বলা থাকতো, শুধু ঋণ 10% নাই, তখন সেটা হয়ে যেত চলতি দায়। যখনই পার্সেন্ট এসে পড়বে হয়ে যাবে দীর্ঘমেয়াদী দায়। ব্যাংক ঋণ, শুধু ব্যাংক ঋণ থাকলে চলতি দায়, পার্সেন্টেজ সামনে আসলে দীর্ঘমেয়াদী দায়। শুধু বন্ধক ঋণ, পার্সেন্টেজ থাকলেও দীর্ঘমেয়াদী দায়, পার্সেন্টেজ না থাকলেও কি দীর্ঘমেয়াদী দায়। এই তিনটাই দীর্ঘমেয়াদী দায় থাকে, এই তিনটাই কিসে থাকে? বিনিয়োগে থাকে। এর বাইরে কোনো কিছু কি? বাইরে কোনো কিছু থাকে না। ওকে আচ্ছা, পরবর্তী স্লাইডে যাই। দেখো মালিকানা সত্ত্ব বের করতে গেলে আমরা তো মোট সম্পদ বের করা শিখলাম। মালিকানা সত্ত্ব এই স্লাইডের পরে আমাদের ক্লাস শেষ ইনশাল্লাহ। আজকে 10 মিনিটে শেষ হবে না, একটু টাইম দিও, কারণ আজানের 5 মিনিট পরেও নামাজটা পড়া যায়। আমার গুনাহ হয় না আশা করি, কারণ আজান দেওয়ার পরে মসজিদেও 5 মিনিট পরে নামাজটা শুরু হয়। আমরা 15 মিনিটে শেষ করে ফেলতে পারবো ইনশাল্লাহ। দেখো আর্থিক অবস্থার বিবরণীতে শেয়ার মূলধন থাকে, ওর সাথে আমার যোগ দিতে হয় সঞ্চিতি ও উদ্ধৃত্ত, মোট যোগফলটা, দীর্ঘমেয়াদী দায়ের মোট যোগফল, চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থার মোট যোগফল। ফার্স্ট পেপারে ভবিষ্যৎ ব্যবস্থা থাকে না, শুধু চলতি দায় থাকে। সেকেন্ড পেপারে চলতি দায়ও থাকে, ভবিষ্যৎ ব্যবস্থাও থাকে। ভবিষ্যৎ ব্যবস্থা কোনগুলা? প্রদেয় ঘোষিত লভ্যাংশ একটা ভবিষ্যৎ ব্যবস্থা, তারপরে যে কোনো কল্যাণ তহবিল একটা ভবিষ্যৎ ব্যবস্থা, প্রদেয় আয়কর একটা ভবিষ্যৎ ব্যবস্থা। ঠিক আছে, এগুলো হচ্ছে ভবিষ্যৎ ব্যবস্থা। প্রথম ক্লাসের স্লাইডে সাদা স্লাইড যে রয়ে গেছিল, আমাকে দেখা যায় নাই, ওই স্লাইডের ভিতরে এই ভবিষ্যৎ ব্যবস্থাগুলো আলাদাভাবে বলা আছে। ঠিক আছে, আচ্ছা, এখন এই কাজটা করলেই আমি মালিকানা সত্ত্ব দায় কি করতে পারি? নির্ণয় করতে পারি। এখন আমরা একটা একটা করে শিখবো। দীর্ঘমেয়াদী দায় তো দেখলাম, শেয়ার মূলধন আলাদাভাবে কিছু শিখার নাই, অঙ্কের উপরেই বলে দেওয়া থাকে যে অনুমোদিত মূলধন কত আর শেয়ার মূলধন কত। আমাদের শিখতে হবে চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা আর সঞ্চিতি ও উদ্ধৃত্ত। চলো আমরা এই দুইটা শিখে ফেলি। ক্লিয়ার? প্রথমে আছে সঞ্চিতি ও উদ্ধৃত্ত। সঞ্চিতি উদ্ধৃত্তের ভিতরে মূলধন সঞ্চিতি থাকবে, সাধারণ সঞ্চিতি ও সঞ্চিতি উদ্ধৃত্তের ভিতরে যায়। শেয়ার অধিহার, এটাও সঞ্চিতি ও উদ্ধৃত্তের ভিতরে যায়। আর অবহার যায় কোথায়? অসমন্বিত ব্যয়।
লভ্যাংশ সমতাকরণ তহবিল এটাও সঞ্চিতি ও উদ্ধৃত্তর ভিতরে কি হয় যায়, ঠিক আছে। কিন্তু কেন লভ্যাংশ সমতাকরণ তহবিল সঞ্চিতিতে যায়? কল্যাণ তহবিল কেন ভবিষ্যৎ ব্যবস্থা, পেনশন তহবিল কেন ভবিষ্যৎ ব্যবস্থা, বোনাস তহবিল কেন ভবিষ্যৎ ব্যবস্থা, আর এই লভ্যাংশ সমতাকরণ তহবিল আর প্রতিপূরক তহবিল কেন সঞ্চিতি উদ্ধৃত্ত? মনে একটা প্রশ্ন থাকতে পারে, এটা শেষ হতো তহবিল। দেখো, লভ্যাংশ সমতাকরণ তহবিল হচ্ছে ইন ফিউচার কখনো যদি আমাদের লাভ প্রতিষ্ঠানের কম হয়, আমরা যাতে শেয়ার হোল্ডারদেরকে পরিমাণ মতো লভ্যাংশ প্রদান করতে পারি, আমাদের প্রতিষ্ঠানের সুনাম যাতে আমরা ধরে রাখতে পারি, সেই কারণে যখন আমাদের প্রচুর লাভ হয় তখন আমরা লাভের একটা অংশ এই লভ্যাংশ সমতাকরণ তহবিলে আলাদা করে জমাই, যেইটা তৃতীয় পক্ষের কারোর জন্য না, প্রতিষ্ঠানের মালিকদের জন্য জমাই। এই জন্য লভ্যাংশ সমতাকরণ তহবিল থাকে সঞ্চিতি উদ্ধৃত্তের ভিতরে। প্রতিপূরক তহবিলের আরেকটা নাম আছে সিঙ্কিং ফান্ড। প্রতিপূরক তহবিলের আরেকটা নাম সিঙ্কিং ফান্ড, ঠিক আছে। তো সিঙ্কিং ফান্ড বা প্রতিপূরক তহবিল কি? যেই তহবিল থেকে প্রতিষ্ঠান যদি আকস্মিক কোনো বিপদের সম্মুখীন হয়, তখন যদি ক্যাশ টাকার প্রয়োজন পড়ে, সেই প্রতিপূরক তহবিল থেকে প্রতিষ্ঠান টাকা উত্তোলন করে এবং সেই বিপদটাকে মোকাবেলার চেষ্টা করে। এই কারণে প্রতিপূরক তহবিল আর লভ্যাংশ সমতাকরণ তহবিল সঞ্চিতি ও উদ্ধৃত্ততে আসে। অন্যান্য যে তহবিলগুলো আছে, কল্যাণ তহবিল, প্রভিডেন্ট ফান্ড, বোনাস তহবিল, পেনশন তহবিল, এগুলো একটাও সঞ্চিতি উদ্ধৃত্ততে আসবে না, ওইগুলা যাবে ভবিষ্যৎ ব্যবস্থাতে। কারণ ওই তহবিলগুলো রাখা হয় প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তাদের জন্য, যেমন পেনশন তহবিল প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তাদের জন্য রাখা হয়, এজন্য এটা ভবিষ্যৎ ব্যবস্থা। কল্যাণ তহবিল প্রতিষ্ঠানের কর্মচারীদের কল্যাণের জন্য রাখা হয়। বোনাস তহবিল প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তাদের বোনাস দেওয়ার জন্য সেই তহবিল খোলা হয়। এগুলা একটার সাথেও প্রতিষ্ঠানের মালিকের কোনো কানেকশন নাই। এই তহবিলগুলা তৈরি করা হয় কর্মচারী কর্মকর্তাদের জন্য। এই কারণে পেনশন তহবিল, বোনাস তহবিল আর কি প্রভিডেন্ট ফান্ড বা কল্যাণ তহবিল, এই তহবিলগুলোকে বলা হয় ভবিষ্যৎ ব্যবস্থা। আর লভ্যাংশ সমতাকরণ তহবিল আর প্রতিপূরক তহবিল, এই দুইটা তহবিলকে বলা হয় সঞ্চিতি উদ্ধৃত্ত। আশা করি তোমরা তহবিলগুলোতে পেস লাগাবে না, একদম ক্লিয়ার করে দিছি, ঠিক আছে। আচ্ছা, এখন এই চারটাই আমার সঞ্চিতি উদ্ধৃত্ত। এখন দেখবো সঞ্চিতি উদ্ধৃত্ত পরিমাণ আমরা নির্ণয় করব একটা একটা করে, অঙ্ক করতে করতে শিখলে বেশি সহজ। ওকে, সঞ্চিতি উদ্ধৃত্ত। তাহলে বিবরণ টাকাটাকে এতটুকু ছকে হয়ে যাবে আশা করি। টাকা 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 বিবরণ। সবার আগে বলছে মূলধন সঞ্চিতি। দেখবো আমি মূলধন সঞ্চিতি নিয়ে এখানে কিছু বলা আছে কিনা। মূলধন সঞ্চিতি নিয়ে এখানে কিছুই কি করা নাই, বলা নাই। আমি সরাসরি মূলধন সঞ্চিতি লিখে দিব 30,000 টাকা। লিখবো মূলধন সঞ্চিতি, মূলধন সঞ্চিতি কত টাকা লিখে দিব? 30,000 টাকা লিখে দিব, 30,000 টাকা। দেখো 2 নাম্বার ঘরে লিখতেছি, ঠিক আছে। এরপরে আছে সাধারণ সঞ্চিতি 50,000 টাকা। দেখবো সাধারণ সঞ্চিতির সাথে কোনো কিছু বলা আছে কিনা। তাহলে সাধারণ সঞ্চিতি 50,000, সমন্বয়ে এসে আমি দেখলাম যে সাধারণ সঞ্চিতিতে 10,000 টাকা স্থানান্তর করতে বলছে নিটলাভ থেকে। তাহলে সাধারণ সঞ্চিতি 10,000 টাকা বাইরে যাবে কি, ঠিক আছে। তাহলে সাধারণ সঞ্চিতি আছে 50,000, স্থানান্তর করতে হবে 10,000। তাহলে আমি লিখবো সাধারণ সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি লিখবো হচ্ছে 50,000 টাকা, যোগ দিব নিট লাভ, নিট লাভ হতে স্থানান্তর, নিট লাভ হতে স্থানান্তর কত টাকা? 10,000 টাকা। তাহলে আমার সাধারণ সঞ্চিতি হয়ে গেল কত টাকা? 60,000 টাকা। ক্লিয়ার? ওকে। এখন বলছে শেয়ার অধিহার 20,000 টাকা। আমি দেখবো শেয়ার অধিহার নিয়ে কোনো কিছু বলা আছে কিনা। এখানে শেয়ার অধিহার নিয়ে কোনো কিছু কি করা নাই, বলা নাই। তাহলে শেয়ার অধিহার আমি সরাসরি লিখে দিব শেয়ার অধিহার, শেয়ার অধিহার লিখে দিব কত টাকা? 20,000 টাকা। এখন যদি বলতো যে শেয়ার অধিহারের ওই যে সুনামের সময় করছি, শেয়ার অধিহারের অর্ধেক দাও সুনামকে, অর্ধেক দাও কি অবলেখকের কমিশনকে, এমন যদি থাকতো তাহলে আমি কি করতাম? তাহলে আমি এই শেয়ার ওভার থেকে মাইনাস দিয়ে লিখতাম সুনাম, মাইনাস দিয়ে লিখতাম অবলেখকের কমিশন। 20,000 থেকে মাইনাস হইতো 10,000, 10,000 ব্যালেন্স হয়ে যেত কত? 0। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা,
বলছে লভ্যাংশ সমতাকরণ তহবিল 10,000। দেখি লভ্যাংশ সমতাকরণ তহবিলে কিছু বলছে কিনা। বলছে 5,000 টাকা লভ্যাংশ সমতাকরণ তহবিলে কি করো, স্থানান্তর করো। তাহলে লভ্যাংশ সমতাকরণ তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিলে কত টাকা আছে? লভ্যাংশ সমতাকরণ তহবিলে আছে হচ্ছে 10,000 টাকা, আর রাখতে বলছে 5,000 টাকা। আমি লিখবো 10,000, যোগ দিয়ে দিব নিট লাভ কত টাকা? 5,000 টাকা। তাহলে আমার লভ্যাংশ সমতাকরণ তহবিল কত টাকা হইছে? 15,000 টাকা। ক্লিয়ার? আচ্ছা, অনেক কিছু মিস করছো, আবার শিখে ফেলবা, আপলোড দিয়ে দেওয়া হবে। এখন দেখো এইখানে নাই, কিন্তু সঞ্চিতিতে সমন্বয়ে বলা আছে, রেওয়া মিলে নাই সমন্বয়ে বলা আছে, এমনও বলা থাকতে পারে কিছু কিছু বোর্ডে। আসলে বিশেষ করে 2022-23-এ তেমন কঠিন প্রশ্ন হয় না। এই জিনিসগুলা যেগুলা রেওয়া মিলে নাই সমন্বয় আছে, এগুলা 2018, 19 আর 17 ওই সমস্ত বোর্ডে এই টাইপের প্রশ্ন আসতো, একটু কঠিন প্রশ্ন আসতো। দেখো বলছে কি যে 15,000 টাকা দিয়ে একটি প্রতিপূরক তহবিল গঠন করতে হবে একটা প্রতিপূরক তহবিল। তাহলে প্রতিপূরক তহবিল একটা কি? সঞ্চিত উদ্ধৃত্ত। তাহলে আমি এখানে লেখা দিব প্রতিপূরক তহবিল। প্রতিপূরক তহবিল কত টাকা? 15,000 টাকা। প্রতিপূরক তহবিল 15,000 টাকা। লাস্টে বলা আছে সমাপনী সংরক্ষিত আয়ের ক্রেডিট জেড 30,000 টাকা। এই 30,000 টাকা যেন কোথা থেকে আসছে? আমরা যখন সংরক্ষিত আয় বিবরণী করছিলাম, সংরক্ষিত আয় বিবরণী করার পর সমাপনী সংরক্ষিত আয় বেরিয়েছিল। সমাপনী সংরক্ষিত আয়ের টাকাটা যদি প্লাসে থাকে, প্লাসে থাকা মানেই হচ্ছে ক্রেডিট জেড। সমাপনী সংরক্ষিত আয়ের টাকা প্লাসে থাকা মানেই কি? ক্রেডিট জেড। তাহলে এই সমাপনী সংরক্ষিত আয়ের ক্রেডিট জেড যেটা আমরা সমাপনী সংরক্ষিত আয়ের ভিতরে যেটা বের করছিলাম, ঠিক আছে, যেই টাকাটা আমাদের বেরিয়েছিল কত? 70,000, কিন্তু এখানে বলা কত? 30,000। তাহলে আমরা 30,000 টাকা সঞ্চিত উদ্ধৃততে প্লাস করে দিব। কোনটা? সংরক্ষিত আয় বিবরণী করার পর সবার শেষে আমরা যে সমাপনী সংরক্ষিত আয়ের টাকাটা পাই, সেই টাকাটা যদি প্লাসে থাকে, প্লাসে থাকা মানে ক্রেডিট, মাইনাসে থাকা মানে ডেবিট। যদি বলতো ডেবিট জের, আমি মাইনাস করে দিতাম, কিন্তু বলা আছে কি জের? ক্রেডিট জের। তাহলে আমি 30,000 টাকা কি করে দিব? প্লাস করে দিব। আমি লিখবো সমাপনী সংরক্ষিত আয় কত টাকা? 30,000 টাকা। শেষ। এই যে এগুলাই হচ্ছে আমার মোট সঞ্চিত উদ্ধৃত্তের পরিমাণ। 30,000, 60,000, 20,000, 30,000, 30,000, 1,70,000 টাকা। তাহলে আমার সঞ্চিত উদ্ধৃত্তের পরিমাণ কত? 1,70,000 টাকা। সঞ্চিত উদ্ধৃত্তের পরিমাণ 1,70,000 টাকা। হ্যাঁ, ক্লাসটা আরেকবার দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। একদম আর্থিক অবস্থার বিবরণী পানির মতো সহজ মনে হবে, একটা গেমসের মতো, ভিডিও গেমস যে মিলাইতেছি আমি, পাজল মিলাইতেছি। ওকে, ক্লিয়ার? সঞ্চিত উদ্ধৃত্ত ক্লিয়ার? ঠিক আছে। আমরা তাহলে এখন সবার লাস্ট যেটা আছে চলতি দায়, সেই চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থাটা একটু দেখবো। 5 মিনিট 7 মিনিট আমরা দেখে ফেলবো, তারপরে আমাদের ছুটি। ক্লিয়ার? আচ্ছা, আর একটু ক্লাসটা করো। চলতি দায়, ছকটা করে ফেলি। বিবরণ, টাকা, ওকে। চলতি দায় আমরা কি করব? নির্ণয় করব চলতি দায়। দেখো আমি যেই স্টাইলে নির্ণয় করতেছি, তোমরা এই স্টাইলে কি করবা? নির্ণয় করে করে শিখবা, এই স্টাইলে আগাবা, তাহলে হচ্ছে সহজে বা তাড়াতাড়ি কি করা যায়? বের করা যায়। প্রদ হিসাব লেখা আছে 20,000। প্রদ হিসাব লেখার পরেই তুমি দেখবা প্রদ হিসাব সম্পর্কে কিছু বলা আছে কিনা। শেয়ার প্রতি 1 টাকা লভ্যাংশের ঘোষণা। তাহলে ঘোষিত লভ্যাংশ আমার একটা কি? ভবিষ্যৎ ব্যবস্থা। ঘোষিত লভ্যাংশ আমার একটা ভবিষ্যৎ ব্যবস্থা। খরিদ্দারের কাছ হতে 10,000 টাকা গ্রহণ করেও পণ্য সরবরাহ করা হয়নি। তাহলে খরিদ্দারের কাছ থেকে 10,000 টাকা গ্রহণ করছি, কিন্তু পণ্য কি করি নাই? সরবরাহ করি নাই। তাহলে এইটা হইতেছে আমার অনুপার্জিত আয়। অনুপার্জিত আয় মানে আমি টাকা গ্রহণ করছি, পণ্য দেই নাই। তাহলে যতক্ষণ পণ্যটা না দিব, এটা আমার জন্য একটা দায়। তাহলে এটা হবে কি? অনুপার্জিত আয়। অদাবিকৃত লভ্যাংশের অর্ধেক কি করতে হবে? অবলোপন করতে হবে। অদাবিকৃত লভ্যাংশ আমার একটা চলতি দায়। দ্বিতীয় পত্রে অদাবিকৃত লভ্যাংশ আমার একটা কি? চলতি দায়।
আয়কর সঞ্চিতি রাখতে হবে 15,000 টাকা। এই যে সমন্বয়ের যে আয়কর সঞ্চিতি, সমন্বয়ের আয়কর সঞ্চিতি হচ্ছে একটা ভবিষ্যৎ ব্যবস্থা, একটা ভবিষ্যৎ ব্যবস্থা। নিট লাভের 10,000 টাকা দিয়ে একটি বোনাস তহবিল গঠন করতে হবে। বোনাস তহবিল একটা কি ভবিষ্যৎ ব্যবস্থা। তাহলে আমি দেখলাম আমার প্রদেয় হিসাবে কোনো কিছুই নাই। প্রদেয় হিসাবে কি কোনো কিছুই নাই। তাহলে আমি ডিরেক্ট লেখা দিব প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব মাঝখানের ঘরে লেখা দিব আমি 20,000 টাকা, 20,000 টাকা। এরপরে বলছে ব্যাংক জমাতিরিক্ত 10,000 টাকা। ব্যাংক জমাতিরিক্ত নিয়েও কিছু বলা নাই। ব্যাংক জমাতিরিক্ত আমরা একটা চলতি দায়, আমি লেখা দিব ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত কত টাকা? 10,000 টাকা, 10,000 টাকা। ক্লিয়ার? এরপরে বলছে অদাবিকৃত লভ্যাংশ 15,000। এই অদাবিকৃত লভ্যাংশ একটা চলতি দায়, কিন্তু অদাবিকৃত লভ্যাংশের অর্ধেক কি করা হয়েছে? অবলোপন করা হয়েছে। তাহলে 15,000 থেকে অর্ধেক হচ্ছে 7,500 টাকা। তাহলে আমি 7,500 টাকা মাইনাস করে দিব। আমি লিখবো অদাবিকৃত লভ্যাংশ, অদাবিকৃত লভ্যাংশ 15,000 টাকা মাইনাস করব কি? মাইনাস করব অবলোপন। অবলোপন কতটুকু অবলোপন? অর্ধেক অবলোপন, মানে 7,500 টাকা অবলোপন। তাহলে অদাবিকৃত লভ্যাংশে থাকবে কত টাকা? থাকবে হচ্ছে 7,500 টাকা। ক্লিয়ার? আচ্ছা, এরপর বলছে আয়কর 20,000। এই রেওয়া মিলের আয়করের কোনো কাজ নাই। রেওয়া মিলের আয়করের কোনো কাজ কি নাই। এই রেওয়া মিলের আয়কর কনফিউজ করে দেওয়ার জন্য দেওয়া হয়েছে। কোন আয়করের কাজ আছে? এই যে সমন্বয়ের আয়করের আমার কি আছে? কাজ আছে। রেওয়া মিলের আয়করের কাজ শুধুমাত্র সংরক্ষিত আয় বিবরণীতে। রেওয়া মিলের আয়করের কাজ শুধুমাত্র সংরক্ষিত আয় বিবরণীতে, এছাড়া রেওয়া মিলের আয়করের আর কোনো কাজ নাই। ক্লিয়ার? আচ্ছা, পরে বলছে ক্রয় ভ্যাট সহ, ভ্যাট সহ ক্রয় বলছে। তাহলে ক্রয়ের ভ্যাট বের করতে হবে, বিক্রয়ের ভ্যাট বের করতে হবে। নরমালি বিক্রয় আমরা বেশি করি, ক্রয়টা কম করি। ক্রয়ের টাকা কম হয়, বিক্রয়ের টাকা কি হয়? বেশি হয়। যেহেতু বিক্রয়ের টাকা বেশি হয়, বিক্রয়ের ভ্যাটও কি হবে? বেশি হবে। দেখো, ভ্যাট সহ বিক্রয় মানে এখানে 2 লক্ষ টাকার ভিতরে 2 লক্ষ টাকার ভিতরে 115% টাকা আছে। তাহলে 2 লক্ষকে আমি ভাগ দিব 115 দ্বারা, গুণ দিব 15 দ্বারা। বিক্রয়ের ভ্যাট বেরোইছে 26,086 টাকা। একটু সহজ করে বুঝাই, বিক্রয়ের ভ্যাট, এই যে বিক্রয়ের ভ্যাট বেরোইছে 26,086 টাকা। আমরা জানি বিক্রয়ের ভ্যাট একটা চলতি দায়। বিক্রয়ের ভ্যাট একটা কি দায়? বিক্রয়ের ভ্যাট হচ্ছে একটা চলতি দায়। ক্রয়ের ভ্যাট কত টাকা বের হয়? 1 লক্ষ ভাগ 115 গুণ 15। ক্রয়ের ভ্যাট বেরোইছে 13,043 টাকা। আমরা জানি ক্রয়ের ভ্যাট হচ্ছে একটা চলতি সম্পদ। ক্রয়ের ভ্যাট হচ্ছে একটা চলতি সম্পদ। এখন দেখো, দায়ের পরিমাণ বেশি, সম্পদের পরিমাণ কম। দায়ের পরিমাণ কত টাকা বেশি? তাহলে 26,086 মাইনাস 13,043, 13,043, তার মানে 13,043 টাকা বেশি। 13,043 টাকা এখানে বেশি আছে, তার মানে দায়ে 13,043 টাকা বেশি আছে। এই কারণে আমাদের লিখতে হবে কি? আমাদের লিখতে হবে ভ্যাট চলতি হিসাব, ভ্যাট চলতি হিসাব। কত টাকা লিখতে হবে? লিখতে হবে 13,043 টাকা, 13,043 টাকা। এটা কিভাবে বেরোইছে? এটা বেরোইছে হচ্ছে 26,086 টাকা থেকে, 26,086 টাকা থেকে 13,043 টাকা মাইনাস করার পর আমার 13,043 টাকা বেরোইছে। এই ভ্যাট চলতি হিসাবটা হবে চলতি দায়। যদি ক্রয়ের ভ্যাট বেশি হইতো, বিক্রয়ের ভ্যাট কম হইতো, তাহলে ক্রয়ের ভ্যাট যত টাকা বেশি সেটা যাইতো আবার ভ্যাট চলতি হিসাব নামে চলতি সম্পদে। কিন্তু খুব কম সময় চলতি সম্পদে যায়। 99.99% টাইমে ভ্যাট চলতি হিসাবটা চলতি দায় হয়। ভ্যাট চলতি হিসাবটা চলতি দায় হয়, কারণ একটা প্রতিষ্ঠানে ক্রয়ের থেকে বিক্রয়টাই কি হয়? বেশি হয়, এই কারণে। ওকে, আচ্ছা, বাকি 7,500 টাকা কোথায় যাবে? অদাবিকৃত লভ্যাংশের যে অবলোপন হয়েছে 7,500 টাকা, সেই 7,500 টাকা অবলোপনটা সংরক্ষিত আয় বিবরণীতে আমরা প্রারম্ভিক সংরক্ষিত আয়ের সাথে যোগ করি। ঠিক আছে? প্রারম্ভিক সংরক্ষিত আয়ের সাথে অদাবিকৃত লভ্যাংশের যে অবলোপনের টাকা, সেই অবলোপনের টাকাটা আমরা যোগ করি।
আর বাকি টাকাটা চলতি দায়ে দেখাই। ক্লিয়ার? আচ্ছা, বাকিটায় যাই। বলছে বেতন 80%, বেতন কত পার্সেন্ট? 80%। তার মানে 16,000 টাকায় 80% কি আছে? টাকা আছে। 16,000 টাকায় 80% টাকা আছে। তাহলে আমি 16,000-কে ভাগ দিব 80 দ্বারা, 1 ভাগের টাকা বেরোবে, গুণ দিব 20 দ্বারা, যেই 20% বকে আছে সেই 20% টাকা বের হয়ে যাবে। তাহলে বের হইছে 4,000 টাকা। কত টাকা বের হইছে? 4,000 টাকা। তাহলে আমরা এখানে লিখবো বকেয়া বেতন। বকেয়া বেতন কিভাবে বের করলাম? 16,000-কে ভাগ দিছি 80 দ্বারা, গুণ দিছি 20 দ্বারা, কত বের হইছে? বকেয়া বেতন বের হইছে আমার 4,000 টাকা। কত টাকা বের হইছে? 4,000 টাকা। ক্লিয়ার? ওকে, পরবর্তী স্লাইডে যাই। ওকে, খেয়াল করো। তাহলে এখন বেতনের কাজ শেষ। ব্যাংক ঋণ বলছে কত হাজার? 20,000 টাকা। ব্যাংক ঋণ বলছে 20,000 টাকা। আমি লিখে দিব ব্যাংক ঋণ, লিখে দিব কি? ব্যাংক ঋণ কত টাকা বলছে? 20,000, লিখে দিব 20,000 টাকা। এরপরে আমার এইখানের সকল কাজ শেষ। এখন আমরা সমন্বয়ে আসি। সমন্বয়ের 3 নাম্বার সমন্বয়ের কাজ আমার কি? শেষ। প্রথমে বলছে সে এখানে একটা চলতি দায় আছে, খরিদ্দারের কাছ হতে 10,000 টাকা গ্রহণ করেও পণ্য সরবরাহ করা হয়নি। এটা হচ্ছে অনুপার্জিত আয়। আমরা লেখা দিব অনুপার্জিত আয়। অনুপার্জিত আয় কত টাকা? 10,000 টাকা। অনুপার্জিত আয় কত টাকা? 10,000 টাকা। ক্লিয়ার? এখন আমার এখানে কোনো চলতি দায় আর বাকি নাই। কোনো চলতি দায় কি নাই? বাকি নাই। যেই 3টা জিনিস বাকি আছে সেই 3টা জিনিস হচ্ছে ভবিষ্যৎ ব্যবস্থা। আমরা এখানে লেখা দিব এখন ভবিষ্যৎ ব্যবস্থা। আমরা কি লেখা দিব? আমরা লেখা দিব হচ্ছে ভবিষ্যৎ ব্যবস্থা। ভবিষ্যৎ ব্যবস্থা, ভবিষ্যৎ ব্যবস্থা। ওকে, তাহলে ভবিষ্যৎ ব্যবস্থাতে প্রথমে কি আসবে দেখো। বলছে শেয়ার প্রতি 1 টাকা লভ্যাংশের ঘোষণা দেওয়া হলো। শেয়ার আছে কত হাজার? শেয়ার আছে আমার কত হাজার? আমার শেয়ার আছে হচ্ছে 25,000 শেয়ার আছে। 25,000 শেয়ার আছে। শেয়ার প্রতি এই টাকা না, কিন্তু এই যে শেয়ার কত শেয়ারে বিভক্ত? 25,000 শেয়ারে বিভক্ত। তাহলে হবে কি? হবে হচ্ছে 25,000 ইন্টু 1 টাকা। আমি এখানে লিখবো ঘোষিত লভ্যাংশ। ঘোষিত লভ্যাংশ 25,000 ইন্টু 1 টাকা। কত টাকা হবে আমার? 25,000 টাকা হবে। কত টাকা হবে? 25,000 টাকা হবে। এরপরে দেখো বলছে আয়কর সঞ্চিতি রাখতে হবে 15,000 টাকা। আয়কর সঞ্চিতি রাখতে হবে 15,000 টাকা। সমন্বয়ে যদি আয়কর সঞ্চিতি রাখতে বলে সেইটার নাম হয় প্রদেয় আয়কর। প্রদেয় আয়কর, প্রদেয় আয়কর। তাহলে আমাকে কত টাকা রাখতে বলছে? 15,000। আমি রেখে দিব 15,000 টাকা। ঠিক আছে? লাস্টে বলছে নিট লাভের 10,000 টাকা দিয়ে একটি বোনাস তহবিল গঠন করো। আমি আগেই বলছি বোনাস তহবিল, পেনশন তহবিল, কল্যাণ তহবিল, প্রভিডেন্ট ফান্ড। বোনাস তহবিল, কল্যাণ তহবিল, পেনশন তহবিল, প্রভিডেন্ট ফান্ড, এই 4টা হইতেছে আমার ভবিষ্যৎ ব্যবস্থা। ভবিষ্যৎ ব্যবস্থা। তাহলে কত টাকা রাখতে বলছে? 10,000 টাকা। আমি এখানে লেখা দিব বোনাস তহবিল। বোনাস তহবিল কত টাকা লিখবো? লিখবো হচ্ছে 10,000 টাকা। এই যে আমার মোট চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা নির্ণয় করা কি কমপ্লিট। তাহলে 25 যোগ 15 যোগ 10 যোগ 30 যোগ হবে, আরো যোগ হবে 30 যোগ 7,500 যোগ 13,000 যোগ 4,000। তাহলে হচ্ছে 1,34,543 টাকা। 1,34,543 টাকা। এইটাই আমার কি? এই টাকাটাই হচ্ছে আমার চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। মোট চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। এখন যদি তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করা শুরু করো, কারো কোনো জায়গায় সমস্যা থাকলে প্রশ্ন করবা। আর হচ্ছে এই ক্লাসটি আজকে হচ্ছে ইউটিউবে আপলোড করে দেওয়া হবে, সেখানে হচ্ছে ক্লাসটি তোমরা করবা।
আবার যাদের প্রয়োজন আরেকবার যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করতে পারো, ইনশাল্লাহ হচ্ছে সব সমস্যা কি হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। তো যতটুকু আমরা শিখছি, যতটুকু আমরা পড়ছি, এতটুকু যদি আমরা কাজে লাগাইতে পারি, আর যেই একটা টেকনিক আমি তোমাদেরকে বলে দিছি যে কিভাবে অঙ্কগুলা প্র্যাকটিস করবা দাগ দিয়া, সেইভাবে তোমরা আজকে থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও। তো সবাই ভালো থাকো। আজকের জন্য তোমাদেরকে, তোমরা অনেক কষ্ট করছো, অনেক কষ্ট করে পড়ছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই আগামী ক্লাসে তোমরা সবাই জয়েন করার চেষ্টা করবা। ওকে, আল্লাহ হাফেজ।